নমস্কার বন্ধুরা, চলে এসেছি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ভৌতবিজ্ঞান পাঠ্য বইয়ের আলো নামক অধ্যায়টি, যা থার্ড সামেটিভের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়ে যাবতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আজকে তো আমরা আলোচনা করবই, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, লাইক করে দিও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই আমরা চলে আসছি 1 নম্বরের কিছু প্রশ্নে। দেখো, আলোর ঈষৎ স্বচ্ছ মাধ্যমের একটি উদাহরণ দাও। সঠিক উত্তর ঘষা কাঁচ। পরের প্রশ্ন দেখো, বস্তুর প্রতিবিম্ব কোথায় গঠিত হয়? সঠিক উত্তর প্রতিফলনে, প্রতিসরণে ও পূর্ণ প্রতিফলনে। পরের প্রশ্ন, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব কি প্রকৃতির হয়? সঠিক উত্তর সৎ এবং অসৎ। পরের প্রশ্নে আসছি আমরা বন্ধুরা, পেরিস্কোপ যন্ত্রটির আবিষ্কারককে? সঠিক উত্তর হাওয়ার্ড গ্রাব। পরের প্রশ্ন দেখো, পেরিস্কোপে দর্পণগুলির বাহুর সঙ্গে কত ডিগ্রি কোণে থাকে? সঠিক উত্তর 45 ডিগ্রি কোণে। পরের প্রশ্ন, আলোর কোন ধর্মের জন্য হিরে চকচক করে? সঠিক উত্তর আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। পরের প্রশ্ন দেখো, মনোরঞ্জনের উদ্দেশ্যে এবং নতুন ধরনের নকশার উদ্ভাবনে ব্যবহৃত হয় কোন যন্ত্র? সঠিক উত্তর ক্যালাইডোস্কোপ। পরের প্রশ্ন দেখো, ক্যালাইডোস্কোপ যন্ত্রে আয়নার 3টি দৈর্ঘ্য প্রস্থ কত হয়? সঠিক উত্তর 45 ডিগ্রি। পরের প্রশ্ন, ক্যালাইডোস্কোপ যন্ত্রে আয়নার 3টিকে কি আকারে লাগানো হয়? সঠিক উত্তর প্রিজম আকারে। পরের প্রশ্নে আসছি, দুটি সমতল দর্পণের অন্তর্বর্তী কোণ 60 ডিগ্রি হলে তাদের মাঝে অবস্থিত কটি বস্তুর প্রতিবিম্ব গঠিত হবে? সঠিক উত্তর 5টি। পরের প্রশ্নে আসছি, আলোক রশ্মি সংকট কোণে আপতিত হলে প্রতিসরণ কোণ কত হবে? সঠিক উত্তর বন্ধুরা 90 ডিগ্রি। পরের প্রশ্নে দেখো, শূন্যস্থানে প্রতিসরাঙ্ক কত? সঠিক উত্তর 1। পরের প্রশ্নে আসছি আমরা বন্ধুরা, কোন প্রতিবিম্ব পর্দায় ফেলা যায় না? সঠিক উত্তর অসৎবিম্ব। পরের প্রশ্ন, কিসের সাহায্যে সৎবিম্ব গঠন করা যায়? সঠিক উত্তর উত্তল লেন্সের সাহায্যে। পরের প্রশ্ন দেখো, তুমি আয়নার দিকে 3 মিটার সরে এলে তোমার প্রতিবিম্ব তোমার দিকে কত মিটার সরে আসবে? সঠিক উত্তর বন্ধুরা 3 মিটার। পরের প্রশ্নে আসছি দেখো, আয়না থেকে বস্তু দূরত্ব কমলে বা বাড়লে বস্তু ও তার প্রতিবিম্বের মধ্যে দূরত্ব তার কত গুণ কমে বা বাড়ে? সঠিক উত্তর দ্বিগুণ। পরের প্রশ্ন দেখো, পি অক্ষরটি সমতল দর্পণে রাখা হলে কিউ এর মতো অসৎ বিম্ব গঠিত হয়। এই ঘটনাকে কি বলা হয়? সঠিক উত্তর বন্ধুরা পার্শ্বীয় পরিবর্তন। পরের প্রশ্ন দেখো, পেরিস্কোপে আলোর কোন ধর্মকে কাজে লাগানো হয়? সঠিক উত্তর বন্ধুরা প্রতিফলন। দুটি সমান্তরাল দর্পণের মাঝে একটি বস্তু রাখলে কটি প্রতিবিম্ব গঠিত হয়? সঠিক উত্তর অসংখ্য প্রতিবিম্ব। পরের প্রশ্ন দেখো, দুটি মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান হলে আপতিত ও প্রতিষ্ঠিত রশ্মির মধ্যে কত ডিগ্রি কোণ হবে? সঠিক উত্তর 0 ডিগ্রি। পরের প্রশ্ন দেখো, সিনেমার পর্দায় গঠিত প্রতিবিম্ব কি জাতীয়? সঠিক উত্তর বন্ধুরা সৎবিম্ব। পরের প্রশ্নে আসছি আমরা, মরীচিকা কি প্রতিবিম্বের উদাহরণ? সঠিক উত্তর অসৎ। পরের প্রশ্ন দেখো, কোন জাতীয় প্রতিবিম্বকে পর্দায় ফেলা যায়? সঠিক উত্তর সৎবিম্ব। পরের প্রশ্নে আসছি, দুটি দর্পণকে আনতভাবে রাখা হলে দর্পণ দুটির মাঝখানে একটি বস্তু রাখলে 5টি প্রতিবিম্ব তৈরি হলে দর্পণ দুটির মাঝে কোণ কত? সঠিক উত্তর বন্ধুরা 60 ডিগ্রি। পরের প্রশ্নে আসছি আমরা দেখো, কোনো নির্দিষ্ট মাধ্যমের ক্ষেত্রে লাল ও নীল আলোর মধ্যে কার প্রতিসরাঙ্ক সব থেকে বেশি? সঠিক উত্তর নীল আলোর। পরের প্রশ্ন দেখো, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি প্রাথমিক উদাহরণ দাও। সঠিক উত্তর মরীচিকা। পরের প্রশ্ন দেখো, আলোর কোন ধর্মের জন্য সূর্যাস্তের কিছু পরেও সূর্যকে দেখা যায়? সঠিক উত্তর বায়ুমণ্ডলীয় প্রতিসরণ ধর্মের জন্য। পরের প্রশ্নে আসছি আমরা বন্ধুরা, সমতল দর্পণে লম্বভাবে আপতিত আলোক রশ্মির ক্ষেত্রে আপতন কোণের মান কত হবে? সঠিক উত্তর 0 ডিগ্রি। পরের প্রশ্ন, বায়ুর সাপেক্ষে হীরের সংকট কোণ কত? সঠিক উত্তর 24.4 ডিগ্রি। পরের প্রশ্ন দেখো, সংকট কোণের মান কিসের উপর নির্ভর করে? সঠিক উত্তর আলোর মাধ্যমের প্রতিসরাঙ্কের ওপর। পরের প্রশ্ন আসছি আমরা বন্ধুরা, সমতল আয়না থেকে কোনো বস্তু এবং সমতল আয়না থেকে তার প্রতিবিম্বের দূরত্ব সম্পর্ক কি? সমতল আয়না থেকে কোনো বস্তুর দূরত্ব সমান সমতল আয়না থেকে তার প্রতিবিম্বের দূরত্ব, অর্থাৎ দুটোই সমান হয়। পরের প্রশ্ন দেখো, একটি বস্তু দর্পণ থেকে 5 মিটার দূরে থাকলে বস্তু ও তার প্রতিবিম্বের মধ্যেকার দূরত্ব কত হবে? সঠিক উত্তর 10 মিটার। পরের প্রশ্ন দেখো, পেরিস্কোপে কটি সমতল দর্পণ ব্যবহার করা হয়? সঠিক উত্তর 2টি। এবার আসছি বন্ধুরা প্রশ্নের পরবর্তী ভাগে, যার প্রত্যেকটির মান 2। প্রথম প্রশ্ন দেখো, প্রতিবিম্ব কাকে বলে? প্রতিবিম্ব সৃষ্টির মূল কারণ দুটি কি কি? উত্তর দেখো, কোনো বিন্দু উৎস থেকে আগত আলোক রশ্মি গুচ্ছ প্রতিফলিত বা প্রতিষ্ঠিত হওয়ার পর যদি অপর কোনো নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় বা অন্য কোনো নির্দিষ্ট বিন্দু থেকে অবস্থিত হচ্ছে বলে মনে হয়, তবে ওই দ্বিতীয় বিন্দুটিকে উৎসের প্রতিবিম্ব বলে। এর মূল দুটি কারণ কি? একটা হলো প্রতিফলন, অন্যটি হলো প্রতিসরণ। পরের প্রশ্ন আসছি আমরা, আলোর লম্ব আপতন বলতে কি বোঝায়? সেক্ষেত্রে আপতন কোণ ও প্রতিফলন কোণের মান কত? উত্তর দেখো, আলোক রশ্মি কোনো প্রতিফলক তলের ওপর অঙ্কিত লম্ব বরাবর আপতিত হলে তাকে লম্ব আপতন বলে। এক্ষেত্রে আপতন কোণ সমান সমান প্রতিফলন কোণ সমান সমান 0 ডিগ্রি হয়। এই ক্ষেত্রে আপতন কোণের মান 0 ডিগ্রি এবং প্রতিফলন কোণের মান 0 ডিগ্রি হয়। পরের প্রশ্ন দেখো, তুমি আয়নার পিছনে যদি একটি পর্দা রাখো তবে কি আয়নায় সৃষ্ট প্রতিবিম্বকে তুমি পর্দায় দেখতে পাবে? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। সঠিক উত্তর হবে আয়নায় সৃষ্ট প্রতিবিম্ব দেখা যাবে না, কারণ আয়নায় সৃষ্ট প্রতিবিম্ব হলো অসৎবিম্ব, আর পর্দায় অসৎবিম্বকে ধরা যায় না। পরের প্রশ্ন দেখো, সিনেমা হলে পর্দার বদলে আয়না রাখলে কি হতো? সঠিক উত্তর দেখো, সিনেমা হলে পর্দার বদলে আয়না রাখলে নিয়মিত প্রতিফলনের জন্য প্রতিফলিত রশ্মিগুলি হলের একটি নির্দিষ্ট দিকে দর্শকের চোখে গিয়ে পড়তো, ফলে ওই স্থানে দর্শকরাই কেবল ছবি দেখতে পেত এবং চোখ ধাঁধিয়ে যেত। হলের অন্যান্য অংশ থেকে দর্শকরা কোনো ছবি দেখতে পেত না।
পরের প্রশ্নে আসছি, প্রতিসরাঙ্কের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? সঠিক উত্তর দেখো, প্রতিসরাঙ্কের মান 3টি বিষয়ের উপর নির্ভর করে: মাধ্যমদ্বয়ের প্রকৃতি, ব্যবহৃত আলোকবর্ণ আর মাধ্যমদ্বয়ের উষ্ণতা। পরের প্রশ্ন দেখো, কোনো দর্পণে রশ্মির আপাতন কোণ 60 ডিগ্রি হলে চ্যুতিকোণ কত? চ্যুতিকোণ হবে 60 ডিগ্রি। পরের প্রশ্নে আসছি আমরা বন্ধুরা, একটি বস্তু সমতল দর্পণ থেকে 5 সেমি দূরে আছে, বস্তু থেকে ওই দর্পণে গঠিত প্রতিবিম্বের দূরত্ব কত? সঠিক উত্তর দেখো, এক্ষেত্রে বস্তু দূরত্ব 5 সেমি আর প্রতিবিম্বের দূরত্ব সমান সমান বস্তু দূরত্ব অর্থাৎ 5 সেমি। বস্তু এবং প্রতিবিম্বের মধ্যে তাহলে ব্যবধান হবে 5 + 5 অর্থাৎ 10 সেমি। পরের প্রশ্নে আসছি আমরা বন্ধুরা, মরীচিকা কাকে বলে? পূর্ণ প্রতিফলন ঘটনার একটি প্রাকৃতিক দৃষ্টান্ত হলো মরীচিকার সৃষ্টি। সূর্যের তাপে মরুভূমিতে ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তর উত্তপ্ত হওয়ায় এবং ওপরের দিকের বায়ুস্তর তুলনামূলক কম উত্তপ্ত হওয়ায় বায়ুস্তর ঘন হতে থাকে, ফলে সূর্যরশ্মি ঘনতর আলোক মাধ্যম থেকে লঘুতর আলোক মাধ্যমের দিকে আসতে থাকে এবং অসৎ প্রতিবিম্বের সৃষ্টি করে, যা মরু অভিযাত্রীর চোখে এসে পড়ে। এভাবে গঠিত প্রতিবিম্বকে পথযাত্রী জলাশয়ে গাছের ছায়া বলে মনে করে সেদিকে জলের খোঁজে ছুটে আসে এবং বিভ্রান্ত হয়। এই ভ্রমকেই বলা হয় মরীচিকা। পরের প্রশ্নে আসি দেখো, সমতল দর্পণে গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলি লেখো। প্রথম বৈশিষ্ট্য দেখো, সমতল দর্পণে সৎ বস্তুর অসৎ বিম্ব এবং অসৎ বস্তুর সৎবিম্ব গঠিত হয়। পরেরটা দেখো, গঠিত প্রতিবিম্বের আকার বস্তুর আকারের সমান হয়। পরেরটা, দর্পণের যে পাশে বস্তু থাকে তার বিপরীত পার্শ্বে প্রতিবিম্ব গঠিত হয়। শেষেটা দেখো, দর্পণ থেকে যত দূরে বস্তু অবস্থান করে প্রতিবিম্ব দর্পণ থেকে ততটাই দূরে দেখায়। পরের প্রশ্ন, সিনেমার পর্দা সাদা এবং অমসৃণ করা হয় কেন? সঠিক উত্তর দেখো, পর্দা অমসৃণ হলে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে এবং ফলে প্রতিফলিত রশ্মিগুলি সিনেমা হলে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং প্রতিটি দর্শকের চোখে পৌঁছায়। তাই হলের যে কোনো জায়গা থেকে দর্শক সমান উজ্জ্বলতার ছবি দেখে। সাদা পর্দায় আলোর সমস্ত অংশ প্রতিফলিত করে, কোনো অংশই শোষণ করে না, ফলে ছবির রঙেরও কোনো পরিবর্তন ঘটে না। তাই পর্দার ওপরে ছবিটি খুবই উজ্জ্বল রঙের দেখায়। সেই পরবর্তী প্রশ্নে, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের শর্তগুলি কী কী? উত্তর দেখো, আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন শর্ত প্রধানত দুটি। কী কী? আলোক রশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে এসে দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত হতে হবে। আর নির্দিষ্ট বর্ণের আলোর ক্ষেত্রে ঘন মাধ্যম আপাতন কোণের মান মাধ্যমদ্বয়ের সংকট কোণ অপেক্ষা বেশি হতে হবে। এর পরের প্রশ্নে আসছি আমরা বন্ধুরা, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন না ঘটলে আমরা কি কি দেখতে পেতাম না? আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন না ঘটলে আমরা আলো সম্পর্কিত বিভিন্ন ঘটনা দেখতে পেতাম না, যেমন মরু অঞ্চলে এবং শীতকালীন দেশে মরীচিকা, রত্ন হিসাবে হীরের ঔজ্জ্বল্য, কচি পাতার ওপর অবস্থিত জলের ফোঁটার চকচকে দেখানো, আর গ্রীষ্মের দিনে উত্তপ্ত রাস্তায় জলে ভেজার ভ্রম হওয়া ইত্যাদি। পরের প্রশ্নে আসছি আমরা বন্ধুরা, জলের ভিতর বায়ুর বুদবুদ চকচকে দেখায় কেন? জলের ভিতর বায়ুর বুদবুদ চকচকে দেখায় কারণ আলোক রশ্মি যখন ঘনতর জল মাধ্যমের মধ্য দিয়ে গিয়ে লঘুতর বায়ু মাধ্যমে প্রবেশ করে, তখন ওই দুই মাধ্যমের সংকট কোণ অপেক্ষা বড় কোণে আপতিত হলে আলোক রশ্মির আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়। ওই প্রতিফলিত রশ্মি দর্শকের চোখে এসে পড়লে বুদবুদটি চকচকে দেখায়। পরের প্রশ্নে আসছি আমরা বন্ধুরা, আলোক রশ্মি লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে গেলে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে কি? উত্তর দেখো, আলোক রশ্মি লঘুতর মাধ্যম থেকে ঘনতর মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসৃত রশ্মি অবিলম্বের দিকে সরে আসে, ফলে প্রতিসরণ কোণ সর্বদা আপতন কোণ অপেক্ষা ছোট হয়। আপতন কোণের মান বৃদ্ধি করে 90 ডিগ্রি করা হলেও প্রতিসরণ কোণের মান সর্বদা 90 ডিগ্রি অপেক্ষা কম হয়, ফলে সংকট কোণে ধারণা প্রযোজ্য হয় না এবং আপতিত রশ্মি কোনো অবস্থায় আপতন মাধ্যমে প্রত্যাবর্তন করার সুযোগ না পেয়ে পূর্ণ প্রতিফলন ঘটে না। পরের প্রশ্নে আসছি, আপতন কোণের মান যদি মাধ্যম দুটি সংকট কোণের চেয়েও বড় হয় তাহলে কি হবে? উত্তর দেখো, আপতন কোণের মান যদি মাধ্যম দুটি সংকট কোণের চেয়েও বড় হয় তাহলে আলোক রশ্মির কোনো অংশই প্রথম মাধ্যম থেকে দ্বিতীয় মাধ্যমে প্রতিষ্ঠিত হবে না। তাই রশ্মিটির মাধ্যম দুটির বিভেদতল থেকে প্রতিফলিত হয়ে পুনরায় প্রথম মাধ্যমে ফিরে আসবে, যা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নামে পরিচিত হবে। এবারে আসি প্রশ্নের পরবর্তী বিভাগে, যার প্রত্যেকটির মান 3। প্রথম প্রশ্ন, প্রতিবিম্বের প্রকারভেদগুলির উদাহরণ সহ উল্লেখ করো, যেটি তোমাদের পাঠ্য বই 46 নম্বর পৃষ্ঠায় তোমরা পেয়ে যাবে বন্ধুরা। পরের প্রশ্ন দেখো, আপেক্ষিক প্রতিসরাঙ্ক এবং পরম প্রতিসরাঙ্ক বলতে কি বোঝো? যার সঠিক উত্তর তোমরা পাঠ্য বইয়ের 50 নম্বর পৃষ্ঠায় পেয়ে যাবে। পরের প্রশ্নে আসছি, প্রতিফলন কাকে বলে? এই সূত্রগুলি লেখো। কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে আলোক রশ্মি অন্য কোনো মাধ্যমের বিভেদ তলে আপতিত হলে ওই আলোক রশ্মির কিছু অংশ দ্বিতীয় মাধ্যমের তল থেকে দিক পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমে ফিরে আসে, একে আলোর প্রতিফলন বলে। এর সূত্রগুলি দেখো, আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি এবং প্রতিফলকের ওপর অঙ্কিত অভিলম্ব একই সমতলে থাকে, আর আপতন কোণ ও প্রতিফলন কোণের মান সর্বদাই সমান হয়। দ্বিতীয় সূত্রটি গ্রিক জ্যোতির্বিজ্ঞানী টলেমির দ্বারা আবিষ্কৃত হওয়ার জন্য একে টলেমি সূত্র বলা হয়ে থাকে বন্ধুরা। এটি তোমাদের শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। পরের প্রশ্নে আসছি, প্রতিসরণ কাকে বলে? এই সূত্রগুলি লেখো। আলোক রশ্মি কোনো সমসত্ব স্বচ্ছ মাধ্যম দিয়ে যাওয়ার সময় অন্য কোনো সমসত্ব মাধ্যমে প্রবেশ করলে দুই মাধ্যমের বিভেদ তল থেকে আলোক রশ্মির গতি অভিমুখে পরিবর্তন ঘটে।
এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলে। এরপরে সূত্রগুলি দেখো, আপতিত রশ্মি, প্রতিসৃত রশ্মি ও আপতন বিন্দুতে দুই মাধ্যমের বিভেদ তলের ওপর অঙ্কিত অভিলম্ব সর্বদাই একই সমতলে থাকে, আর নির্দিষ্ট বর্ণের আলোক রশ্মি এবং নির্দিষ্ট দুটি মাধ্যমের ক্ষেত্রে আপতন কোণের সাইন ও প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। পরের প্রশ্নে আসি দেখো বন্ধুরা আমরা, সংকট কোণ কাকে বলে? সংকট কোণের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে দুই মাধ্যমের বিভেদ তলে আপতিত রশ্মির আপতন কোণের যে মানের জন্য প্রতিসরণ কোণ 90 ডিগ্রি হয়, অর্থাৎ প্রতিসৃত রশ্মি দুই মাধ্যমের বিভেদ তল ঘেঁষে বের হয়, আপতন কোণের সেই বিশেষ মানকে মাধ্যমদ্বয়ের সংকট কোণ বলা হয়। সংকট কোণের মান মাধ্যমের প্রকৃতি এবং আপতিত আলোর বর্ণের ওপর নির্ভর করে। এর পরের প্রশ্ন আসছে দেখো, সৎ প্রতিবিম্ব এবং অসৎ প্রতিবিম্বের মধ্যে পার্থক্য, যেটি তোমাদের পাঠ্য বই 46 নম্বর পৃষ্ঠায় তোমরা পেয়ে যাবে বন্ধুরা। পরের প্রশ্ন দেখো, হিরে চকচকে দেখায় কেন, যেটি তোমাদের পাঠ্য বইয়ের 52 পৃষ্ঠায় রয়েছে। পরের প্রশ্ন, কচু পাতার মধ্যে জল নিলে জলের তলটা চকচক করে কেন? সঠিক উত্তর বন্ধুরা তোমাদের পাঠ্য বইয়ের 52 পৃষ্ঠায় তোমরা পেয়ে যাবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা সকলে সুস্থ থেকো, সাথে থেকো, নমস্কার।